এখন আমার ভয়েস কি শোনা যাচ্ছে? Yes, sir. ওকে। সো আইএসএসবি ডে ওয়ানে বেসিক্যালি তোমাদের কোনো কাজ থাকে না। আইএসএসবি কোনো কাজ দেয় না। আগে আইএসএসবি 4 দিনের হতো, এখন আইএসএসবি হচ্ছে 5 দিনের হয়। এটার একটা মাত্র কারণ হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের জন্য সকালবেলা একদম তাদের গন্তব্যস্থল থেকে মানে এসে তারা কোথাও উঠবে এরকম কোনো ফ্যাসিলিটিস থাকে না। তাই বিকাল বেলাটাই হচ্ছে আইএসএসবি তাদেরকে ভিতরে নিয়ে নেয় যাতে থাকা খাওয়ার কোনো হ্যাসেল না হয়। তো তোমরা ফার্স্ট থেকে রিপোর্ট করবা, তোমাদের আইএসএসবি থেকে কোনো অ্যাক্টিভিটিস দিতে হবে না। বাট তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে একটা ইনস্ট্রাকশন মাথায় রাখতে হবে যে তোমার যে টিমটা থাকবে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখা। এটা একটা প্র্যাকটিস, কারণ প্রথম দিনের টিমটা হচ্ছে তোমার ফাইনাল টিম না। তুমি যদি প্রথম দিন প্র্যাকটিস করো যে হ্যাঁ আমার টিমমেটদের সাথে আমি এভাবে চলবো, সেম জিনিসটা তুমি হচ্ছে তোমার অ্যাকচুয়াল টিমমেটদের সাথে করতে পারো। এখন এখানে হচ্ছে মানে আগে থেকে শুনে যাবা যে টিমমেটদেরকে খাওয়ায়, ক্যান্টিন আছে তো নিশ্চয়ই, ওখান থেকে কিছু নিয়ে খাওয়ায়। এগুলা একদম আননেসেসারি থিং। এগুলা অনেক আগে চলতো, এখন এসব চলে না, কারণ এখন তোমরা অনেক স্মার্ট। তোমরা বুঝো কে তোমাদেরকে তেল দিচ্ছে, আর তোমরা বুঝো হচ্ছে কে তোমাদের সাথে অ্যাকচুয়ালি মিশার চেষ্টা করতেছে। সো তোমরা হচ্ছে টিমমেটদের প্রতি কোঅপারেটিভ হবা। যেমন তাদেরকে ধরো একটা ড্রেস তারা ধুইছে, তাদেরকে হেল্প করবা যে শুকাইতে। মশারি টানাবে, একটা কোনা তুমি টানায় দিলা। তারপর হচ্ছে লাগেজ থেকে কোনো কিছু বের করতে অসুবিধা হচ্ছে, তুমি হেল্প করবা। তো তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা কোঅপারেটিভ ভাব যখন আসবে, ওই মানুষটা তোমার টিমে পড়ুক আর না পড়ুক, বাট পুরো বোর্ডে সে তোমাকে নিয়ে হয়তো বা কথা বলবে, অথবা আরেকজনকে দেখায় বলবে যে ও এমন। এইভাবে কিন্তু আইএসএসবির মাহলটা ক্রিয়েট হয়। তো অলওয়েজ হচ্ছে হাম্বল থাকতে হয় এবং কোঅপারেটিভ থাকবা, তাহলে আইএসএসবিটা অনেক ইজি হবে। এই ডে ওয়ানে তোমরা হচ্ছে গিয়ে থাকবা, রাত্রেবেলা ডিনার করবা, মজা করবা। আইএসএসবি কোনো কিছু নিয়ে কথা বলার দরকার নেই, মাথাতে প্রেশার আনার কোনো প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে তুমি তোমাকে নিয়ে কথা বলবা, তোমার স্কুল কলেজ নিয়ে কথা বলবা, তুমি তোমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবা, মানে যেগুলোকে বয়েজদের মধ্যে হয়। আর শুধু গার্লসদের মধ্যে যেসব হয়, বয়েজদের মধ্যে হয়, ওগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখবা। এখন আসলে হচ্ছে তোমার ডে 2। এই ডে 2টাই হচ্ছে তোমার এত এটা হেক্টিক একটা ডে। এই ডের কথা চিন্তা করলে দ্বিতীয়বার আইএসএসবি দিতে আর ইচ্ছা করে না। কারণ এই যে সকালবেলা তোমাকে হচ্ছে টেস্টিং হল, যেখানে সব রিটেন পার্ট গুলা হয়, এখানে তোমাকে ঢোকাবে এবং তোমাকে একটার পর একটা জিনিস লিখতে হবে। এবং এখানে এসির টেম্পারেচার এতই কমানো থাকে যে হাত এক সময় তোমার নাম হয়ে যায়। তুমি কি বেসিক্যালি নিজেকে ফিল করতে পারো না, এতই শীত থাকে, এবং এটা কমায় না। এটার পিছনেও সাইকোলজিক্যাল কারণ আছে। কারণ যখন তুমি এই ঠান্ডা পরিবেশে থাকতেছো, তুমি যখন নিজেকে নিয়ে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ, আইএসএসবি এটা মেক শিওর করতে চায় যে তুমি যদি তোমার রিয়েল সেলফটা লেখো। তাই ওই যখন তোমার ব্রেইন ফ্রিজ হয়ে যাচ্ছে, তোমার হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স তোমার বানানো কোনো কিছু তোমার মাথায় আসবে না। তোমার হচ্ছে তখন শুধুমাত্র ভিতরে যা আছে অ্যাকচুয়ালটা ওইটাই তোমার কলম দিয়ে বের হবে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। যেহেতু ডে 2টা পুরোটাই সাইকোলজির জন্য, তাই এসব জিনিস তোমাকে ফেস করতে হবে। ঠিক আছে? ডে 2 এর প্রথম জিনিসটাই হচ্ছে আইকিউ অথবা ইন্টেলিজেন্স কোশ্চেন। ফার্স্টে থাকবে তোমার হচ্ছে 50টা নন ভার্বাল আইকিউ গুলো। এই যে আমার রাইট সাইডে দেখতে পারতেছো যে একটা ডেমো দেওয়া আছে, এরকম তোমাকে হচ্ছে কোশ্চেন দেওয়া থাকবে এবং রাইটেরটা থাকবে অ্যান্সার। তো এই 50টা আর এই প্লাস 38টা, এই 38টা তোমরা হুবহু কমন পাবা র্যাভেন আইকিউ নামক এই অ্যাপটা থেকে, যেটা তোমাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে, কোনো প্লে স্টোর থেকে না। ঠিক আছে? দেখবা যে ওখানে একটা কাকের ছবি দেওয়া আছে, ওই অ্যাপটা ডাউনলোড করবা। প্রথম 2টা টেস্ট হচ্ছে তোমরা পারলে মুখস্থ করে ফেলবা, মানে এতই প্র্যাকটিস করবে যাতে মুখস্থ হয়ে যায়। ওইখান থেকে তুমি 99% কমন পাবা। তো তখন তোমার আইকিউ টেস্টটা ইজি হয়ে যাবে, তোমার কনফিডেন্সটা বাড়বে। এবং এরপরে আসা হচ্ছে 100টা ভার্বাল। এই যে ভার্বালে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই যে সিরিজ। ভাইয়া আরেকবার রিপিট করবা, ওই থেকে কি মুখস্থ করবো? দেখো তোমার লেখা আছে স্ক্রিনে র্যাভেন আইকিউ। একটা ছোট জিনিস বলি, তুমি যে আমাকে আবার জিজ্ঞাসা করলে যে কোথা থেকে করবা, এটাও তোমার আইকিউর পরিচয়। স্ক্রিনে দেওয়া আছে তাও, বাট তাও জিজ্ঞেস করাটা এটা একটা আইকিউর পরিচয়। মুভিং অন।
তো ভার্বালে থাকে হচ্ছে যে 5টা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে ভার্বালের এক একটা নমুনা। তো তুমি আইকিউ খুব ইজিলি পার করতে পারবা যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো এবং হচ্ছে তুমি নিয়মগুলা জানো। আমরা আজকে নিয়ম শিখবো না, আমরা জাস্ট জানবো যে আইসিএসবি থেকে কি হয়। এইটা হচ্ছে স্ক্রিনিং টেস্টের অন্তর্ভুক্ত। দ্যাট মিনস তুমি যদি এখানে একটা এক্সপেক্টেড অ্যামাউন্টের মার্কস না পাও, তোমাকে আইসিএসবি থেকে চলে যেতে হবে। দ্যাট মিন তুমি স্ক্রিনড আউট হবা। সেকেন্ড যেই টেস্টে আসে স্ক্রিনিং টেস্টে, এটা হচ্ছে পিপিডিটি, হুইচ ইজ পিকচার পারসেপশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট। এখানে বেসিক্যালি একদম সিম্পল কনসেপ্ট। এই যে তোমরা এখানে বসে থাকতে দেখতেছো না ক্যান্ডিডেটদের, তোমরা এভাবে গিয়ে বসে থাকবা। তারপর তোমাদের এই বিশাল একটা প্রজেক্টর আছে, এখানে তোমাদের একটা ঘোলা ছবি দেখতে দেবে। আমার লেফটে দেখতে পারতেছো একটা ঘোলা ছবি আছে। ধরো এটাই তোমাকে প্রজেক্টরে দেখতে দিচ্ছে, এবং এইটার উপর ডিপেন্ড করে তোমাকে হচ্ছে একটা স্টোরি লিখতে হবে। অ্যান্ড লেটার অন এটা তোমার ডিসকাস করতে হবে যে তুমি এই স্টোরিটা কেন লিখছো। এটা অনেক ফান একটা পার্ট। এটার মধ্যে তোমার স্পিকিংও আছে, রাইটিংও আছে। সো এটা একটা মানে সুন্দর একটা টেস্ট, পিপিডিটি, যেটা লাইফে অনেক জায়গায় কাজে লাগানো যায়। সো কনসেপ্টটা হচ্ছে একটা ঘোলা ছবি দেখাবে, আর হচ্ছে তোমার একটা স্টোরি লিখতে হবে। সো এটাতেও তুমি যদি তাদের মতো হচ্ছে তাদের এক্সপেকটেশন ফুলফিল না করতে পারো, তখন তুমি বাদ হয়ে যাবে। দ্যাট মিনস তোমাকে আইএসএসবি থেকে চলে আসতে হবে, স্ক্রিনড আউট হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে 50% বাদ হয়ে যায়। সো এই টেস্টটা মজার হইলেও কিছু কিছু রুলস ফলো করতে হয়। যেমন আইএসএসবিটা হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের পাশে, তোমার ওখান দিয়ে প্লেন যাবে। তুমি যদি তোমার ধরো তুমি প্লেন যাচ্ছে, যাওয়ার পরেও তুমি মানে কথা থামাচ্ছ না, তুমি স্ক্রিন আউট হয়ে যাবে। কারণটা কি? কারণ তোমার মধ্যে ওই চেতনাটাই নাই যে তোমার কথা অন্যকে শোনাইতে হবে। তোমার জাস্ট মাথার মধ্যে এটা যে আমার কথা বলে শেষ করতে হবে। তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো এরকম যারা ডেলিগেটলি হ্যান্ডেল করতে পারে না, তাদেরকে স্ক্রিন আউট করে দেয়। এটা জাস্ট একজন এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তো পিপিটি শেষ হওয়ার পরে এখন আসে অনেক সোজা একটা জিনিস, সেটা হচ্ছে এসে রাইটিং। তোমাদের কাছে মনে হইতেছে এসে রাইটিং দ্য আইসিএসবি কাজ কি, বাট এটাও একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এখানে তোমাকে একটা বাংলায় টপিক দিবে, একটা ইংলিশে দিবে। টপিকগুলো পাওয়ার পরে তোমাদের হচ্ছে অনেক ইজি লাগবে, বাট যেহেতু এটা সাইকোলজিক্যাল টেস্ট, কোনো না কোনো ক্যাচ আছে এর মধ্যে। তোমাকে জায়গা দিবে অল্প, তারা দেখবে তুমি ওই জায়গাটা কিভাবে ইউটিলাইজ করো। তুমি কি নর্মালি যেভাবে এসে লেখো এইভাবে জায়গাটাকে পূরণ করতেছো, নাকি হচ্ছে তুমি মেইন মেইন কথা লেখে যেগুলা লিখলে মানে ভ্যালু অ্যাড হবে তোমার স্ক্রিপ্টে, ওইসব লিখতেছো। তো জায়গা যেহেতু কম থাকে, তাই আমরা হচ্ছে মেইন মেইন কথাগুলো লিখবো, যাতে আমাদের স্ক্রিপ্ট পড়লে অ্যাসেসররা ক্লিয়ার হয় যে হ্যাঁ আমি এখানে কি বোঝানোর চেষ্টা করতেছি। এবং ফুল আইএসএসবি তে তোমাকে পজিটিভিটিটা বেশি রিফ্লেক্ট করতে হয়। মুভিং অন, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, টিএটি। আচ্ছা, আপাতত যে আমরা 3টা সেগমেন্ট নিয়ে কথা বললাম, এটাতে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। মেবি নাই। মুভিং অন। সো থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের একটা সিম্পল নাম হচ্ছে পিকচার স্টোরি। ওই যে প্রজেক্টরে তোমাকে এবার ছবি দেখতে দিবে, ক্লিয়ার ছবি। এখন তোমাকে হইতেছে একটা স্টোরি লিখতে হবে। তোমরা যখন এটা প্র্যাকটিস করবে, তোমাদের কাছে এই জিনিসটা একটু কঠিন লাগবে, কারণ ঘোলা ছবিতে তুমি যা ইচ্ছা তাই স্টোরি বানাইতে পারবা, বাট এই ক্লিয়ার ছবিতে তোমাকে মানে ক্লিয়ারলি স্টোরি লিখতে হবে। সো এখানে টোটাল 4টা তোমাকে ছবি দেখা হবে, তোমাকে 4টা স্টোরি লিখতে হবে। এখন আমরা স্টোরিগুলো লিখবো কি ধরনের? ট্রাই টু অ্যাভয়েড এনিথিং আনরিয়ালিস্টিক। দ্যাট মিনস তুমি যদি এখন এই ছবিটা দেখার পরে তুমি তোমার বাচ্চা কাচ্চার কাহিনী বলো, এটা কি তোমার লাইফে রিয়েলিস্টিক কিনা তুমি একটু চিন্তা করো। তুমি যদি এটাকে একটা বোর্ডিং স্কুলের কথা চিন্তা করো, ধরো তুমি বোর্ডিং স্কুলে পড়ো নাই, এটা তোমার জন্য রিয়েলিস্টিক কিনা তুমি চিন্তা করো। সো তোমার আশেপাশে যা হয়, তোমার ফ্যামিলিতে যা হয়, পজিটিভ থিংস যেগুলো হয়, ওগুলোর উপর স্টোরি লিখলে আইএসএসবি এটা প্রিফার করে। কারণ দিন শেষে তোমার যদি ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো না থাকে, অথবা তুমি ফ্যামিলির সঠিক ইনফরমেশন না দিতে পারো, আইএসএসবি তোমাকে নিবে না। একটা সিম্পল তোমাদেরকে এক্সাম্পল দেই। দেখবা তোমার বাবা মা অথবা তোমার মানে তোমার বাবা মার ইনকাম জিজ্ঞাসা করবে, তোমার বাবা অথবা মার বয়স জিজ্ঞাসা করবে। তুমি যদি এখানে 2 সেকেন্ডও চিন্তা করার
স্কোপ নাও, তাহলে তুমি একটু চিন্তা করো যে বাবার অথবা মার টাকার উপরে তুমি এত বড় হইছো, তার ইনকামটাই তোমার ভাবতে হয়, মানে তুমি আন্দাজে একটা বলতেছো, তাহলে তুমি কেমন সন্তান? অথবা তুমি তোমার বাবা মার বয়সটা বলতেও চিন্তা করতেছো, তাহলে তুমি কেমন সন্তান? একটু এগুলা ভাববা। আর এখন থেকে যেহেতু আইসিসবি প্রিপারেশন নিচ্ছ, তোমরা আশেপাশের জিনিসগুলা অবজার্ভ করবা, কোনো কনক্লুশন আসতে হবে না, বাট অবজার্ভ করবা, যেহেতু তুমি এগুলা থেকে স্টোরি বানাইতে পারো। পিকচার স্টোরি আমাদের হয়ে গেল, তারপরে আসবে আমরা এটাকে বলে সিচুয়েশনাল রিয়াকশন টেস্ট। কঠিন ভাষায় বলে এটা, বাট সিম্পল ভাষায় হচ্ছে ইনকমপ্লিট স্টোরি। আমরা ইনকমপ্লিট স্টোরি অনেক করছি লাইফে, বাট আইএসএসবিটা একটু তোমার সিচুয়েশন অ্যাড করে দেয়। দেখো, দুইটা এক্সাম্পল দেওয়া আছে যে রফিকের অনিচ্ছা সত্ত্বেও পতিতালয়ে গিয়েছিল কারণ, এখন তোমাকে এটার থেকে পজিটিভ কিছু বের করে আনতে হবে একটা স্টোরি। সিমিলারলি দেখো, মাহিন ইজ এ স্টুডেন্ট, হি লাভস পুতুল, পুতুলস ফাদার ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাট মাইন হ্যাজ নো জব ডট ডট ডট। এভাবে তোমাকে দুইটা বাংলায় দুইটা ইংলিশে দিবে। প্রতিটা লেখার জন্য তুমি টাইম পাবা 3 মিনিট করে। তোমাকে প্রজেক্টরে দেখাবে এবং সাথে সাথে খাতায় লিখে ফেলতে হবে। তো এই যে আমাদের টিএটি যেটা আছে এবং এসআরটি, এই দুইটার পরপর আসবে, তাই আমাদেরকে টোটাল 8টা স্টোরি তখন লিখতে হবে। তো 8টা স্টোরি লেখা একটু কষ্টকর, কারণ এর আগে বহুত কিছু লিখে ফেলছো, বাট লেখা এখনো বাকি আছে, ডেটও এখনো শেষ হয় নাই। আপাতত এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ভাইয়া ওইখানে যে 3 মিনিট 2 মিনিট দেবে, এটা কি ওখানে ঘড়ি থাকবে যে আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের হাতের কয় মিনিট আছে? হ্যাঁ, ঘড়ি থাকবে। আর তোমার যিনি গ্রুপ টেস্টিং অফিসার থাকবেন উনিও রিমাইন্ডার দিবেন। বেসিক্যালি কি, তোমার জাস্ট যে স্লাইড চেঞ্জ হবে, একটা শব্দ হবে, বুঝছো? তো তুমি বুঝবে যে হ্যাঁ, তোমার টাইম শেষ। ভাইয়া প্রত্যেকটা স্টোরি কি হাফ পেজ করে লিখবো? হ্যাঁ, হাফ পেজ করে লিখবা। A4 সাইজ পেপারে হাফ সাইজ করে এভাবে প্র্যাকটিস করতে পারো। আর কারো কোশ্চেন না থাকলে মুভ করি। এসআরটির পরে তোমার এখানে কি হ্যাঁ, বলো। এখানে কি সবকিছু মানে পজিটিভলি লিখতে হবে? পজিটিভটা হ্যাঁ, আমি এটার উত্তর হ্যাঁ দিচ্ছি। কারণ তুমি যখন আরো সিনিয়রদের সাজেশন গুলা নিবা, তারা দেখবে ঘুরে ফিরে পজিটিভিটিটাতেই বেশি রিফ্লেক্ট করবে। পুরা আইএসএসবি তে তোমাকে একটা কথা তুমি শুনবা, যে তোমাকে বলবে যে বি ইয়োরসেলফ। এখন বি ইয়োরসেলফ বলতে আমরা বুঝি যে যা আমি আছি তাই আমি শো করব, বাট বিষয়টা এটা না। বি ইয়োরসেলফ মানে বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। দ্যাট মিন্স, তোমাকে যদি নিজের বেস্ট ভার্সনটুকু দেখাইতে হয়, এটার জন্য যদি তোমাকে কিছু কমও লিখতে হয়, তুমি সেটা লিখবা। আর নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি করবা। অলরাইট? ভাই এখানে প্রথম যে স্টোরিটা দিচ্ছেন ওটাতে তো মানে পজিটিভলি কিন্তু লেখা যায়। ওইটা ডিসকাশন আমরা আজকে করব না। ওইটা যখন যেটা ক্লাস হবে ওইটা ওইখানে ডিসকাস করবো, কারণ আমাদের অনেক সেগমেন্ট কভার করা বাকি এখনো। আচ্ছা আচ্ছা ভাই। আইএসএসবি এইটাই, বুঝছো? তুমি এখন চিন্তা করতেছো যে কিভাবে লিখবো, তুমি ক্লাস শেষ হওয়ার পরে চিন্তা করবা, রাত্রে ঘুমানোর আগে চিন্তা করবা, বাথরুমে গিয়ে চিন্তা করবা, এটাই আইএসএসবি। আইএসএসবি খাতা কলমে কিছু হয় না, আইএসএসবি সবসময় চলে মাথার ভিতরে। মুভিং অন। এই যে দেখো, এখন ভাইয়া, না, হ্যাঁ, এরকম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, এটা বলতেও তোমার 10 সেকেন্ড টাইম ওয়েস্ট হচ্ছে, তাই এখন থেকে টাইম আচ্ছা, বাড়াবো না। টিএটি তে যে পিকচারটা দেখা দেখা যাচ্ছে, সেখানে তো বলছেন যে পজিটিভ একটু লিখতে, বা আমার লাইফ থেকে যেটা আমি মানে লাইফ থেকে নেওয়া একটা স্টোরি বানানোর চেষ্টা করতে। হ্যাঁ, কিন্তু এই পজিটিভ। পিকচারে দেখা যাইতেছে যে যে এখানে আহ, হয়তোবা র্যাগিং করতেছে। আহ, কিন্তু আমি 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 যদি এটা লিখি যে এখানে 3জন ফ্রেন্ড, একজন ফ্রেন্ড হচ্ছে ভালো রেজাল্ট করছে, তো আর 2জন ফ্রেন্ড হচ্ছে তার তার কাছে ট্রিট চাইতেছে, জোরাজোরি করতেছে। এই জিনিসটা কি এভাবে লেখা যায় কিনা? খুবই সুন্দর একটা স্টোরি বলছো। এটাই তো হয়, তাই না? আমাদের এই যে, যে যার কাছে ট্রিট চায় সে পালাইতে চায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুবই সুন্দর একটা স্টোরি বলছো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি জিনিসটা। ওকে, এখন ডাব্লিউএটি অথবা ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। এটা মাদার অফ সাইকোলজি। এখানে তোমাকে প্রজেক্টরে একটা ওয়ার্ড দেখাবে, ধরো নাইফ। বলো তো, নাইফ নিয়ে একটা সেন্টেন্স বলো তো, টাইম তোমাদের 10 সেকেন্ড।
ফাস্ট ফাস্ট 10 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে। Knife is used for cutting cakes. আচ্ছা, সেক্স। Cakes, cakes, cake, sir. Cake. Knife is used for cutting cakes. আচ্ছা, তারপর সেক্স। Knife, Knife is knife sharp. is made of steel নাইফেরটা and শেষ, steel. নাইফেরটা শেষ। এখন সেক্স বলো। Sex defines personality. কি সেক্স ইজ আ? Sex defines gender. আচ্ছা, তারপর হচ্ছে রাইফেল। Rifle is armor. কিল। Rifle is a form of weapon. তারপর হচ্ছে কিল, কে আই ডাবল এল। Don't kill Should bird. not kill birds. আচ্ছা, এইটাই হচ্ছে ডাব্লিউটির একটা ডেমো দেখাইলাম। তোমাকে এভাবে একটা করে ওয়ার্ড দেখাবে, তোমাকে 10 সেকেন্ডের ভিতরে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। এইভাবে তোমাকে টোটাল 80টা ওয়ার্ড দেখাবে, তোমাকে 80টা সেন্টেন্স লিখতে হবে। 80টা। বুঝা গেল? ডাব্লিউটিটা আসলে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায়, তো ঘাবড়ানোর কিছু নেই। 80টা লেখাটা যতটুকু হার্ড এখন মনে হইতেছে, প্র্যাকটিস করলে অত বেশি হার্ড মনে হবে না। মুভিং অন, আমাদের ডাব্লিউএটি নিয়ে যে এখন তোমাদের হচ্ছে আসলে কোশ্চেনটা লিখতে হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা রিটেন পার্ট, সেলফ অ্যাসেসমেন্ট অথবা সেলফ ক্রিটিসিজম। এখানে তোমাকে রিলেটেড অনেক কোশ্চেন থাকবে, যেমন জানতে চাইবে তোমার শিক্ষক তোমার ব্যাপারে কি ধারণা পোষণ করে, তোমার জীবনের স্বপ্নগুলো কি কি, তোমার জীবনের দুঃসাহসিক ঘটনা কি, তোমার জীবনে ঘটে যাওয়া না বলা কথা, তারপর হচ্ছে ধূমপান ও ধূমপায়ীদের ব্যাপারে তোমার মতামত। তো এরকম টোটাল তোমাকে হচ্ছে 20 থেকে 25টা কোশ্চেন দিবে, যেটা তোমাকে লিখতে হবে আর কি। সো এই কোশ্চেনের উপর ডিপেন্ড করেই তোমার ভাইভাটা হবে, যে ভাইভাটার নাম হচ্ছে, আচ্ছা হ্যাঁ, ভাইভাটা হবে যেটার নাম হচ্ছে ডিপি ভাইভা। সো তোমরা এই পার্টটুকু যখন অ্যান্সার করবা, কোনো কোশ্চেনের অ্যান্সার না দিয়ে যাব না, কারণ এইখানে তুমি যদি অনেক কিছু মিস করো, তোমার ভাইভাতে একজন সাইকোলজিস্ট সাথে থাকবে। এমনি ডিপি ভাইভা নিয়ে সবাই নার্ভাস থাকে, তো তোমার ভাইভাতে যদি দুইজন থাকে, তাহলে তোমার ভাইভাটা কত হার্ড হবে চিন্তা করো। সো এগুলো কোশ্চেন ভালো মতো অ্যান্সার করার চেষ্টা করবো। ডে 2 আমাদের সব কাজ শেষ, রাইটিং পার্ট এখানে শেষ। রাত্রেবেলা ডিনার করবা, ঘুমাবা, শুরু হবে পরের দিন ডে 3। ফজরের নামাজের সময় এমনি অটো উঠে যাবা, কারণ কি ওই টাইমটায় বিশাল একটা প্লেন যায়, যেটা সবার ঘুম ভাঙায় দেয়। সো এটা একটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া, কারণ কেউ যদি ওই দিন না উঠতে পারো, কি প্যারাটা হবে চিন্তা করো। ডে 3 প্রথম জিনিসই হচ্ছে গ্রুপ ডিসকাশন। তোমাদেরকে বাংলায় একটা টপিক দেবে, ইংলিশে একটা টপিক দেবে। এই টেস্টটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে, কারণ জিটিও ডে 3-তে তোমার নতুন আসবে, উনি হবে তোমার পার্মানেন্ট জিটিও, এবং তুমি যে গ্রুপের সাথে ডিসকাস করবা, ওই গ্রুপটাও হবে তোমার পার্মানেন্ট গ্রুপ। সো তাদের সামনে তুমি যদি একটা ইমপ্রেশন সেট করতে চাও, দিস ইজ ইউর চান্স। কারণ এখানে তুমি যদি ভালো স্পিচ দাও, থ্রু আউট দি আইএসএসবি ইউর টিমমেটস উইল নো দ্যাট ইউ আর আ গুড স্পিকার। সিমিলারলি জিটিও এটা থিঙ্ক করবে। সো এইটা হচ্ছে তোমার একটা চান্স যে ইমপ্রেশন সেট করার। তোমাদেরকে ফার্স্টে বাংলা একটা টপিক দিবে, তারপরে ইংলিশ একটা দিবে। তোমরা ফ্রেন্ডসদের মধ্যে যেভাবে ডিসকাস করো, ওই ম্যানারেই করবা, বাট ফর্মাল হইতে হবে। এখানে জিটিওর সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট হবে না, কোনো আই কন্ট্যাক্ট জিটিওর সাথে হবে না। গ্রুপ ডিসকাশন শেষ, তারপর তোমাদেরকে গ্রাউন্ডে যেতে বলবে। শুরু হবে প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, অথবা শর্টে বলে পিজিটি। এখানে তোমার যে পার্মানেন্ট গ্রুপটা ক্রিয়েট হলো, তাদেরকে একটা গেম দেবে, 4টা গ্রাউন্ড দিবে, বলবে যে এই যে তোমার পোলের মতো দেখতেছো, এই যে ড্রাম দেখতেছো, এগুলোর মাধ্যমে তোমরা এই পার থেকে ওই পারে যাও। এটা মজার হইলেও এখানে তোমার বিহেভিয়ার, তোমার শর্ট টেম্পারনেস সব বের হয়ে যাবে। তোমরা সবাই এখানে একই লেভেলের মানুষ। যখন একই লেভেলের মানুষকে একসাথে কাজ করতে দেওয়া হয়, তোমাদের মধ্যে একটা সুপেরিয়রিটি ভাব আসে, তোমরা অন্যকে পাত্তা দিতে চাও না। এই সব বিষয়গুলাই নোট ডাউন হয়। একটা গ্রাউন্ডে তুমি অন্যের প্রতি কেমন বিহেভ করতেছো, তার সাথে তুমি কিভাবে একটা অবস্টেকেল ওভারকাম করতেছো, সবগুলো এখানে অ্যাসেসমেন্ট গুলো হয়।
এখানে 4টা গ্রাউন্ড থাকে, ইভেন ক্যাডেট কলেজরাও 4টা কমপ্লিট করতে পারে না। সো তুমি সিভিলিয়ান হয়েও 4টা স্বপ্ন না দেখাই ভালো। আমি 2বার আইএসএসবি দিছি। আমি প্রথমবার 2.5টা পড়ছি, দ্বিতীয়বার 2টার একটু মানে মাঝামাঝি গিয়ে শেষ হয়ে গেছে, মানে 2টাও শেষ হয়নি। সো যদি কমপ্লিট করাটাই মেইন থাকতো তাহলে হয়তো আমার গ্রিন কার্ড থাকতো না। সো কমপ্লিট করা বাদ দিয়ে আগে কি বিষয় আছে, তোমার বিহেভিয়ার, তোমার প্ল্যানিং, তোমার ফিজিক্যাল স্ট্রেংথ, তোমার স্কিল, সবকিছু দেখানোর জায়গা হইতেছে এই পিজিটি। এই পিজিটির মতোই সিমিলার একটা কনসেপ্ট হচ্ছে এইচজিটি, হুইচ ইজ হাফ গ্রুপ টাস্ক। এখানে তোমার গ্রুপে ধরো 4টা গ্রাউন্ড করার জন্য 40 মিনিট টাইম দেবে। তো 40 মিনিটে অ্যাসেসররা খুব সিম্পলি অ্যাসেস করতে পারবে কারা ভালো কারা খারাপ। এই হাফ গ্রুপ টাস্কে গিয়ে 2টা ভালোকে একসাথে দিবে, একটা ভালো একটা খারাপকে একসাথে দেবে, 2টা খারাপকে একসাথে দিবে, দেখবে তারা একে অপরের সাথে কোপ আপ করতে পারে কিনা। যখন 2টা ভালোকে একসাথে দিবে, দুইজনই ভালো খুব ভাব নিয়ে থাকবে, ওইটাই হইতেছে খেলা, যে দেখবে 2 ভালো একসাথে নিজের সাথে মানায় চলতে পারে কিনা। সো জিনিসগুলা মজার হইলো, বাট এগুলা মাথায় নিয়ে রাখবা যে হ্যাঁ, 2টা ভালোকে একসাথে দিতেছে, নিশ্চয়ই এটার মধ্যে কোনো গেম আছে জিটিওর। এই পর্যন্ত করার কোনো কোশ্চেন? মুভিং অন। এইচজিটি শেষ হয়ে যাওয়ার পরে এক্সটেম্পোরের আগে তোমার আসবে হচ্ছে 1 কিলোমিটার দৌড়। ছেলেদের জন্য হচ্ছে 4.5 মিনিটে 10, মানে মার্কস 10 পাবা, আর 5.5 মিনিটের মধ্যে ঢুকলে তুমি হচ্ছে 6 পাবা, দ্যাট মিনস দ্য পাসিং মার্ক। এরপরে আসলে তুমি ফেল। মেয়েদের জন্য 10 পাওয়া হচ্ছে 5.5 মিনিটে, এবং সে যদি পাস করতে চায় তাহলে সে 6.5 মিনিটের মধ্যে ঢুকলেই সে পাস হবে, এর পরবর্তীতে ঢুকলে ফেল হবে। 1 কিলোমিটার দৌড় শেষ হওয়ার পরে তোমার আসবে হচ্ছে এক্সটেম্পোর স্পিচ, যেখানে তোমাকে 2 ধরনের টপিক দিবে। ফার্স্ট ওয়ান ইজ নলেজ বেসড এন্ড সেকেন্ড ওয়ান ইজ পার্সোনাল লাইফ বেসড। এই নলেজ বেস বেসিক্যালি আমরা যেগুলো জানি, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অ্যান্ড দি আদার ওয়ান ইজ পার্সোনাল লাইফ বেসড, সাচ অ্যাজ your favorite place অথবা your first day at ISSB. ISSB basically prefers if you speak on the second item, which is the personal life based item, because এখানে তোমার হচ্ছে দেখো, মেট্রো রেল বলতে গেলে হয়তো তোমার ইনফরমেশন ফুরায় যাবে, বাট তুমি যখন ইয়োর ফেভারিট প্লেস নিয়ে বলবা তখন তোমার ইনফরমেশনের কোনো কমতি হবে না। ইভেন ইফ ইউ ফ্যাব্রিকেট এনি অফ দ্য ইনফরমেশন, আইএসএসবি সুযোগ নেই ওটা ভেরিফাই করার। তাই ওয়াইজার হচ্ছে ইফ ইউ চুজ পার্সোনাল লাইফ বেসড টপিকস, অ্যান্ড দোজ আর প্রিটি ইজি। সো আমি প্রিফার করব যখন তোমরা প্র্যাকটিসগুলো করো তখন ওইটাতে বেশি তোমরা এমফাসিস করো। প্রতিটা স্পিচ প্রিপারেশন টাইম পাবা 3 মিনিট, এবং স্পিচের টাইম থাকবে 3 মিনিট। তোমরা যদি 2 মিনিট 45 সেকেন্ডের কম বলো অথবা 3 মিনিট 15 সেকেন্ডের বেশি বলো, সবগুলোই নেগেটিভলি মার্কড হবে। আর একটা ক্যাচ হইতেছে, কোনো টাইমার থাকবে না, কোনো ঘড়ি থাকবে না। জিটিও খালি দেখবে যে তোমার মধ্যে এতটুকু সেন্স আছে কিনা, তুমি কতটুকু স্পিচ দিচ্ছ। সো যখন তুমি প্র্যাকটিস করবা, ফার্স্টের 1 উইক হচ্ছে তুমি টাইমার দিয়ে প্র্যাকটিস করবা, এরপরে তুমি টাইমারটাকে আস্তে আস্তে সরায় ফেলবা। তুমি অতদিনে বুঝে যাবা যে তোমার কতটুকু স্পিচ হওয়া উচিত। এক্সটেম্পোর স্পিচ শেষ হওয়ার পরে আসবে হইতেছে পিএটি, ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। প্রথমে থাকে শাটল রান, তারপরে সিট আপ, তারপরে চিন আপ, তারপর লং জাম্প, দেন বার্মার ব্রিজ, ল্যাডার, জিগজ্যাগ, পুশ আপ। এটার জন্য আমরা হচ্ছে একটা ভিডিও দেখব। তোমরা কি সবাই আসো নাকি আমি একাই বকবক করতেছি? জি ভাইয়া আছি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া আছি। আচ্ছা, আমার এখন বর্তমান স্ক্রিন দেখা যাচ্ছে, ইউটিউবে ঢুকলাম যে। জি ভাইয়া দেখা যাচ্ছে। এই টেস্টের নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। এই টেস্টটি ইন্ডিভিজুয়ালি অ্যাপিয়ার করতে হবে এবং একের পর এক ক্রমানুসারে করতে হবে। এখানে 7টি আইটেম আছে এবং সবগুলো আইটেমই এটা কি পাস একদম করতে রিয়েল হবে। আইএসএসবি গ্রাউন্ড? সবগুলো আইটেমের জন্য সর্বমোট 3 মিনিট সময়। সিট আপ 10টি সিট আপ দিতে হবে 30 সেকেন্ডের মধ্যে। মনে রাখতে হবে হাঁটুর মাঝে ফাঁকা রাখা যাবে না এবং থুতনি দিয়ে তোমার হাঁটু স্পর্শ করতে হবে। 2 হাত মাথার পেছনে থাকবে। মাটিতে শোয়ার সময় মাথা এবং 2 কোণই মাটিতে লাগাতে হবে।
চিন আপ 3টি চিন আপ দিতে হবে। প্রথমে লাফ দিয়ে প্ল্যাঙ্ক ধরতে হবে এবং হাত সোজা করতে হবে। এরপর হাত সংকুচিত করে থুতনিকে প্ল্যাঙ্কের উপরে তুলতে হবে এবং পুনরায় হাত সোজা করতে হবে। এভাবে একটি চিন আপ সম্পন্ন হবে। লং জাম্প, এটা হচ্ছে লং জাম্প। এখানে কিছুটা দূরত্ব দৌড়ে এসে জাম্প করে ডিচের অপর প্রান্তে পৌঁছাতে হবে। বার্মা ব্রিজ, এটি বার্মা ব্রিজ। এক প্রান্তের মই দিয়ে উপরে উঠতে হবে এবং এই 2 রশির সাহায্যে ব্রিজটি ক্রস করে অপর প্রান্তে মই দিয়ে নিচে নেমে আসতে হবে। ল্যাডার ক্রসিং, এটা হলো ল্যাডার ক্রসিং। প্রথমে লাফ দিয়ে উঠে 2 হাতে একটি বার ধরতে হবে এবং হাতের সাহায্যে মোট 5টি বার ক্রস করতে হবে। জিগজ্যাগ, এটা হচ্ছে জিগজ্যাগ, যেখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর উপর দিয়ে দৌড়ে যেতে হবে এবং শেষ প্রান্তে পৌঁছে জাম্প করতে হবে। দৌড়ানোর সময় লাল দাগ স্পর্শ করা যাবে না। শাটেল রান, এখানে 40 মিটার দৌড়াতে হবে 13 সেকেন্ডের মধ্যে। স্টার্ট লাইন থেকে দৌড় শুরু করবে এবং অপর প্রান্তের লাইন স্পর্শ করতে হবে, আবার একইভাবে ফিরে স্টার্ট লাইন স্পর্শ করতে হবে। এভাবে 2 বার করে মোট 40 মিটার শাটেল রান শেষ করতে হবে। এই হলো পিএটি। এটা আসলে মানে আমার এক্সপ্লেন না করলেও হবে, তোমরা ভিডিও দেখছো অলরেডি। আপাতত ডে 3 আমাদের শেষ প্রায়। এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন? আচ্ছা, পিএটি শেষ হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের ডর্মে ব্যাক করবা। ব্যাক করার পরে তোমাদের হচ্ছে মেডিকেল টেস্টের জন্য তোমাদেরকে সুযোগ দিবে। যদি তোমার মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পরে আসবে হচ্ছে তোমার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দি ডেপুটি প্রেসিডেন্টস ভাইভা। ভাইয়া, হ্যাঁ বলো। মেডিকেল টেস্টে এখানে দেখে কি কি? আচ্ছা, একটু পরে বলতেছি। ডেপুটি আচ্ছা, ওকে। প্রেসিডেন্ট ভাইভা, তুমি আগে যা করছো, আগে যা ভুল করছো, আগে যা লিখাতে তুমি ভুল করছো, সব মাফ হয়ে যাবে যদি তুমি এই ডিপি ভাইভাতে একটু ভালো করতে পারো। এক্স্যাক্টলি অপোজিটটা হবে যদি তোমার খারাপ হয়। আগে যা ভালো লিখছো, যা ভালো করছো, সব কিছু জিরো হয়ে যাবে যদি তোমার ডিপি ভাইভাটা ভালো না হয়। ডিপি ভাইভায় মনে রাখবা শুধু তোমাকে নিয়েই ভাইভাটা হবে। তোমাকে তারা ফ্রেন্ডলি ভাবে ওয়েলকাম করবে, তারা না মানে উনি ফ্রেন্ডলি ভাবে ওয়েলকাম করবে। তোমাকে অনেক কমফোর্টেবল উনি বানাবে, তোমার সাথে একদম ফ্রেন্ডের মতো হয়ে যাবে, জাস্ট তোমার ভিতর থেকে সব ইনফরমেশন বের করার জন্য। মনে রাখবা ওনারা একটা ট্রেন্ড সাইকোলজিস্ট, অনেক কোর্স করার পরে এই পজিশন পর্যন্ত আসছে। তাই তোমার ব্যাপারে যা যা জানা দরকার সব জানার সক্ষমতা তারা রাখে, ইভেন তুমি টেরও পাবা না। আচ্ছা, এখন মেডিকেল টেস্টে কি কি হয়? প্রিলিতে যা হয়েছে ওইটাই হয়, এক্সট্রা হয় হচ্ছে হার্ট এবং ব্লাডের টেস্ট। এই দিয়ে শেষ হইলো তোমার হচ্ছে ডে 3 এর ব্যাপার স্যাপার। এখন আসতেছে হচ্ছে ডে 4। ডে 4 এর প্রথম টাস্ক হচ্ছে তোমার প্ল্যানিং এক্সারসাইজ। এখন তোমরা ইন্ডিয়ান মুভিতে দেখছো না যে যুদ্ধের আগে একটা রুমের ভিতরে ঢুকে একটা স্টিক দিয়ে অফিসাররা বলে যে আমরা এই পজিশন থেকে এই পজিশনে যাব, হ্যান ত্যান এসব করে না, এটা হচ্ছে প্ল্যানিং টেস্টের অন্তর্ভুক্ত। তোমাকে একটা সিচুয়েশন দিবে, ধরো তুমি তোমার বন্ধুর বিয়ে খেতে যাচ্ছ, যাওয়ার পথে তোমার গাড়ির চাক্কা নষ্ট হয়ে গেছে, তারপর তুমি দেখলা পাশে একটা লোক বিপদে আছে, আবার দেখলা ট্রেন আসতেছে বাট সামনে ব্রিজ ভাঙা, তারপর দেখলা যে বাঁধের একটা সতর্কতা দিচ্ছে বাট অলরেডি বাঁধ ফাটল ধরছে। এসব বিভিন্ন প্রবলেম তোমাকে দিয়ে রাখবে, তারপর তোমার কাছে জানতে চাইবে যে তুমি কিভাবে সলভ করতে চাও। সবাই আলাদা আলাদা ভাবে ফার্স্টে রাইটিংটুকু কমপ্লিট করবে, তারপরে ওই যে পার্মানেন্ট গ্রুপ থাকবে তোমাদের, ওই গ্রুপের মধ্যে তোমাদেরকে ডিসকাস করতে হবে যে তোমরা কি কি লেখছো, এবং লাস্টলি একটা কনক্লুশনে আসতে হবে যে আমরা কোন প্ল্যানে আগাবো। একটা জিনিস মাথায় রাখবা, ধরো তোমাকে মিশনে পাঠানো হইলো, তুমি কখনো একাভাবে অ্যাক্ট করতে পারবে না, তাই না? তোমাকে একটা কনক্লুশনে এসে একটা প্ল্যান জানাইতে হবে তাদেরকে। সিমিলারলি প্ল্যানিং টাস্কেও, প্ল্যানিং টাস্ক শেষ হয়ে যাওয়ার পরে তোমার আসবে হচ্ছে কমান্ড টাস্ক। এই কমান্ড টাস্কটা অনেকটা পিজিটি ইজিটির কথা মনে আছে তোমাদের? গ্রাউন্ডে যে ফান একটা টাস্ক ছিল, ওইটার মতোই সিমিলার,
শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে আগে সবাই মিলে প্ল্যান দিত, এবার প্ল্যান দিবে একজন। যতজন গ্রুপে আছে সবাই একবার একবার করে কমান্ডার হওয়ার সুযোগ পাবে, এবং সেই কমান্ডার তার ৩ জনকে চুজ করতে পারবে যে কাকে নিয়ে সে ওইসব গ্রাউন্ডগুলো, এই যে এইসব গ্রাউন্ডগুলো যেগুলো আমরা পিজিটিতে দেখলাম, এই যে এগুলার মতো তোমার হচ্ছে ইয়ে করতে পারবা, মানে গ্রাউন্ডগুলো সলভ করতে হবে, বাট ওইখানে মাথা চলবে খালি কমান্ডার, আর সাবঅর্ডিনেটরা খালি মানবে, তারা খালি বলবে যে হ্যাঁ আমরা করি আমরা করি। এটাই হচ্ছে কমান্ড টাস্কের বিষয়টা। এবং লাস্ট টাস্ক অফ দি আইএসএসবি, হুইচ ইজ দি মিউচুয়াল অ্যাসেসমেন্ট। এখানে দেখো একটা স্ক্রিপ্টের নমুনা দেওয়া আছে। মিউচুয়াল অ্যাসেসমেন্টের চেস্ট নাম্বার বলতে তোমাদেরকে হচ্ছে একটা চেস্ট নাম্বার দিয়ে দিবে, ওই নাম্বারটি হচ্ছে তোমাদের পরিচয়। সো ওই নাম্বারটা অনুযায়ী তোমাকে বলবে যে তুমি কাকে একে রাখতে চাও, কাকে দুয়ে রাখতে চাও, কাকে তিনে রাখতে চাও। এভাবে তুমি সিরিয়ালে সাজাইলা এবং পাশাপাশি তোমাকে তার 2টা খারাপ গুণ লিখতে হবে। এটা অনেক সিম্পল একটা টাস্ক, বাট হাইলি ইম্পর্টেন্ট, বিকজ এটা দিয়ে বোঝায় ওয়েদার ইউ ক্যান জাজ অর নট। এবং তোমার এই জাজমেন্টগুলা তারা ডিপি জিটিও সবাই মিলাবে, এবং এটা দিয়ে আর কি বেসিক্যালি তোমরা জাজমেন্টটা কোন কিসের উপরে দিবা। ধরো একটা ছোটবেলার বন্ধু তোমার গ্রুপে পড়ে গেছে লাকিলি, তুমি তাকে জাজ করবা না কিন্তু তোমার ছোটবেলার কাহিনীর উপরে, তুমি তাকে জাজ করবা আইএসএসবি তে সে যে অ্যাক্টিভিটিস গুলো করছে তার উপরে, সে রুমে কেমন ছিল, সে গ্রাউন্ডে কেমন ছিল, তার পারফরমেন্স কেমন ছিল, এগুলোর উপর তুমি তার জাজমেন্টটা নিবা। তোমার এই টাস্কের সাথে সাথে তোমার হচ্ছে শেষ আসে হচ্ছে ডে 5। ডে 5-এ শুধু অপেক্ষা আর অপেক্ষা। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা পার হয়ে যায়। হঠাৎ একটা ভাই আমার একটা কোশ্চেন ছিল মিউচুয়াল অ্যাসেসমেন্ট নিয়ে। আচ্ছা, শেষ করে দাও। ওকে। হঠাৎ হচ্ছে একটা টাইমে স্টাফ আসবে, আসার পরে বলবে সবাই ব্যাগ গুছাও। ব্যাগ নিয়ে ডিপির তোমরা ওয়েটিং এরিয়াতে যাওয়া। ব্যাগটা রেখে তোমরা এক এক করে ডিপির রুমে যাওয়া। রুমে যাওয়ার পরে সবার যেটা এক্সপেকটেশন থাকবে সেটা হচ্ছে এই কার্ডটা, দিস ইজ দ্য আলটিমেট গোল। সো এই টাস্কগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো এবং যদি তোমার রিজিকে থাকে, এটা হচ্ছে তোমার দি আলটিমেট রেজাল্ট। আইএসএসবির যত টাস্কের ব্যাপারে আমি কথা বললাম সবই হচ্ছে সাইকোলজিক্যাল। এখানে তুমি মাথা ঠান্ডা করে পারফর্ম করতে পারলে ইউ উইল এস আইএসএসবি। মাথা ঠান্ডা ছাড়া আইএসএসবি দেওয়া বোকামি অ্যাকচুয়ালি। তোমার যদি মাথা ঠান্ডা রাখতে হয়, তোমাকে মাথা ঠান্ডা রাখার জন্য কি কি মানে মাথা গরম হয় কখন আমি বলি, মিউট করো। মাথা গরম হয় কখন এবং কারা এই পরীক্ষাগুলো দেয়? যারা এইচএসসি দিবে অথবা দিয়ে ফেলছে, তাদের মাথায় আরেকটা টেনশন কি থাকে? অ্যাডমিশন। যাদের মধ্যে অ্যাডমিশনের কোনো প্ল্যানিং নাই, যাদের প্ল্যান বি অথবা সি নাই, তারাই হচ্ছে আইএসএসবি নিয়ে বেশি সিরিয়াস হয়। তারা মনে করে যে সব কাজ পারফেক্টলি আমার করতে হবে, এটাই হচ্ছে তাদের পুরো প্ল্যানটাকে নষ্ট করে দেয়। তাই তোমার যদি মাথা ঠান্ডা রাখতে চাও, যদি আইএসএসবি তে আসলে গ্রিন কার্ড পেতে চাও, ইউ হ্যাভ টু হ্যাভ আ প্ল্যান বি অ্যান্ড আ সি। এটা আমি এলাবোরেট করবো না, জাস্ট এটা হচ্ছে তোমাদের প্রতি একটা মেসেজ যে তোমাদের কোনটায় ফোকাস করতে হবে। ইয়েস রেফাতুল, বলো মিউচুয়াল অ্যাসেসমেন্ট নিয়ে কোশ্চেন। ভাই মিউচুয়াল অ্যাসেসমেন্টে তো হচ্ছে আমরা সবার হচ্ছে খারাপ গুণগুলো লিখবো, কিন্তু ভাই খারাপ গুণগুলোর মধ্যে থেকে আমাদেরকে কিরকম টাইপের খারাপ গুণগুলো হচ্ছে আমরা লিখতে পারি যেটার কারণে আমার পজিটিভিটিও শো করবে, আবার হচ্ছে আমি নেগেটিভিটি মানে নেগেটিভ গুণাবলী যে লিখতেছি সেটাও আমার পজিটিভ ভাবে ফুটে উঠবে আর কি। তুমি যদি রাইটলি জাজ করতে পারো, ওইটাই হবে সবচেয়ে এফিশিয়েন্ট এবং সাফিসিয়েন্ট। তুমি যদি তাকে বলো যে সে ফিজিক্যালি উইক, সে যদি আসলে ফিজিক্যালি উইক হয়, দ্যাট মিনস তোমার জাজমেন্ট কারেক্ট। তার মধ্যে যদি রুমের ম্যানারিজম গুলো না থাকে, ধরো রুমের ভিতরে যে কার্টিসি গুলো মেনটেন করতে হয়, এই কমপ্লেনটা যদি তুমি এখানে লিখো এবং এটা যদি সত্য হয়, দ্যাট মিনস তোমার জাজমেন্টটা কারেক্ট। তোমার এখানে টাস্কই দিছে যে তার নেগেটিভ একটা বিষয়, ওই নেগেটিভ বিষয়গুলো দেখো, এই তোমার জাজমেন্টগুলো মিলাবে কার সাথে? সাইকোলজিস্টের সাথে, জিটিওর জাজমেন্টের সাথে, ডিপির জাজমেন্টের সাথে। তো জিটিও, ডিপি, সাইকোলজিস্ট তারা কোন বেসিসে জাজ করে? আইএসএসবি তে থাকা অবস্থায় ছেলেটা কি করে ওইটার উপরেই। তো তুমি যখন এগুলা নিয়ে লিখবা, মাথায় রাখবা যে হ্যাঁ তোমার ডিপি তাকে কতটুকু দেখার সুযোগ পাচ্ছে, শুধু তার রুমের ভিতরে,
সাইকোলজিস্ট কি রাইটিং এর মাধ্যমে, জিটিও কি গ্রাউন্ডের মাধ্যমে, তাই তোমার জাজমেন্টগুলো এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখবা, যেহেতু তোমার জাজমেন্ট এবং জিটিও ডিপি সাইকোলজিস্টের জাজমেন্টও মিল হয়ে যায়। অলরাইট। হ্যাঁ, আমরা যে রুমে একসাথে থাকবো ওই রুমে কি জিতও থাকবে যে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করতেছি বা কি করতেছি দেখার জন্য? এরকম একটা কথা শোনা যায় যে মাইক্রোফোন আছে, বাট এটা সত্যতা এখনো প্রমাণ হয় নাই অথবা হওয়ার কোনো সুযোগও নাই। তাই তোমরা কেয়ারফুল থাকবা, মানে অতি পার্সোনাল কথা বলার দরকার নাই, যতটুকু একটা বর্ডার লাইন ক্রস না করা হয় ওইভাবে কথাগুলো বলবা। তুমি না বললেও তোমার গ্রুপমেটসরা বলে দিবে, কারণ ডিপি ভাই কি নিয়ে কথা হয় তোমাকে এসে তো বলবে না ফার্স্ট অফ অল। আর ডিপি যে তোমার কাছ থেকে এক্সপেক্টেড অ্যান্সারগুলো বের করে নিবে তাদের পদ্ধতিতে, ওটা তুমিও বুঝতে পারবে না। নেক্সট কোশ্চেন। ভাই মেডিকেল নিয়ে একটা কোশ্চেন ছিল। বলে ফেলো। ভাই নেভির ওখানে ওরা বলেছিল আমার লেফট ফুটতে সামান্য হচ্ছে ফ্ল্যাট ফিটের সমস্যা আছে, কিন্তু ওরা পাস করে দিয়েছিল, কোনো কিছু বলে নাই, শুধু বলছে ওজন কমাইতে। হুম তো এটা আইসিসি যে মেডিকেলটা হবে ওখানে কি সমস্যা করবে? যদি ধরা পড়ে তাহলে তো সমস্যা হবে, তোমাকে সুযোগ দিবে ঠিক করার। যদি তাও ঠিক না হয় আরেকবার সুযোগ দিবে, যদি তাও ঠিক না হয় আরেকবার লাস্ট সুযোগ দিবে। মানে আমি ডক্টরের সাথে অলরেডি কথা বলেছি যে ফ্ল্যাট ফিট ঠিক করা যাবে কিনা, উনি না বলছে। হ্যাঁ, এটা ঠিক করা যায় না বেসিক্যালি ফ্ল্যাট ফুট, বাট তোমাকে যা করতে আর বলছে ওখান থেকে ওগুলো জি করো। জি হ্যাঁ, বলো। উনি শুধু বলছে ওজন কমাই দাও, বলছে সামান্য ফ্ল্যাট ফিট আছে, ওজন কমালে তুমি ঠিক থাকবে, এটা বলছে। তাহলে ওইটাই ফোকাস করো। আচ্ছা ভাইয়া, আমাদের আইসিসবির মধ্যে যে মেডিকেল হবে আর যে ফাইনাল মেডিকেল হবে, ওটা কি দুইটা কি সিমিলার? আর আমার আইসিসবির মধ্যে যেটা মেডিকেল হবে, এটাতে যদি মেডিকেল মনে করেন আমার অনেক ঝামেলা হয়, তখন কি আমাকে রেড কার্ড দিয়ে দিবে না ইয়েলো কার্ড দিয়ে দিবে? আর ডিসিমিলারিটি আর সিমিলারিটি আইসিসবি মেডিকেল আর ফাইনাল মেডিকেলে? আচ্ছা, there is nothing called ফাইনাল মেডিকেল। এটা হচ্ছে মূর্খ মানুষদেরকে বোঝানোর জন্য ফাইনাল মেডিকেলটা বলা হয়, ওটাকে আপিল মেডিকেল বলে। ধাপগুলা বলি। মেডিকেল আর কার্ডের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার আজীবন গ্রিন কার্ড থাকবে, বাট ইউ ক্যান বি মেডিকেলি আনফিট। আইএসএসবি হ্যান্ডেল করে কার্ডস, ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল সার্ভিসেস হ্যান্ডেল করে তোমার মেডিকেল ইস্যুসগুলো। সো আইএসএসবিতে তোমার যে মেডিকেলটা হবে সেটা সিএমএইচ, তোমার ধরো একটা প্রবলেম আছে, তোমাকে আইএসএসবির লাস্ট ডেতে সেটা একজন অফিসার এসে উনি টেম্পোরারি আনফিট অথবা ফিট দিয়ে দিবে। তুমি যদি টেম্পোরারি আনফিট হও, তোমাকে আইএসএসবির পরে আবার একটা রিপোর্টিং দিবে যেটা তোমার সিএমএইচ এ হবে। ওই সিএমএইচ এ তুমি যদি আবার প্রবলেমটা থেকে যায় তোমাকে তখন আনফিট দিবে। তখন তুমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটা আবেদন করবা, তোমার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করা হবে, যেখানে যেইটার প্রবলেম তোমার ওই ডিপার্টমেন্টের হেড ওই বোর্ডটা হ্যান্ডেল করবে। সেটাকে বলে আপিল মেডিকেল, যেটাকে তোমরা ফাইনাল মেডিকেল বলো। ওই আপিল মেডিকেলে যদি তোমার প্রবলেমটা থেকে থাকে তখন তোমাকে পার্মানেন্ট আনফিট দিবে। দ্যাট মিনস তুমি আর একাডেমি জয়েন করতে পারবে না, বাট তোমার আজীবন গ্রিন কার্ডটা থেকে যাবে অ্যাজ ইউর অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। ফাইনাল মেডিকেলে অনেকের অনেক মিসকনসেপশন ছিল, এটা ক্লিয়ার করতে পারছি আজকে। ওকে, নেক্সট কোশ্চেন। আইসাইডের সমস্যা থাকতে যে লেসিক করার যে চান্স দেয়, এটা কখন দেয়? এই যে আইএসএসবি-তে তুমি টেম্পোরারি আনফিট পাওয়ার পরে। আর এটা টাইম কতদিন, মানে একটা ইয়েটা দেয় কিভাবে? ওখানে তো লেখা আছে 6 মাস, তো সেক্ষেত্রে এটা দেয় কিভাবে? তুমি ম্যাক্সিমাম টাইম পাবা প্রায় 11 মাসের মতো, মানে তোমার কোর্স শিফট হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে নেভি থেকে তো আপনার বছরে 2টা আপনার বের হয় সার্কুলার, একটা এ একটা বি। হুম তো এই এ আর বি এরা সবাই কি একই সাথে একাডেমি জয়েন করে আর একই সাথে কি বের হয় নাকি আলাদা? আলাদা আলাদা 6 মাসের ডিফারেন্স থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ইয়েলো কার্ড পাওয়ার পরে মানে মানে অন্য অনেক সবাই তো আর গ্রিন কার্ড পায় না, কেউ ইয়েলো কার্ডও পায়। তো ইয়েলো কার্ড পাওয়ার পর মানে এটা আসলে কি হয় পরবর্তীতে? ইয়েলো কার্ডটা শুধুমাত্র যারা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে ফেল করে, যেমন পুশ আপ, চিন আপে সবচেয়ে বেশি মানুষ ফেল করে।
যারা ফেল করে তাদেরকে ইয়েলো কার্ড দেয়। যদি তার সাইকোলজিক্যাল বাকি সব পরীক্ষা ঠিকঠাক থাকে, যদি আইসিসি মনে করে সে সাইকোলজিক্যালি ঠিক বাট ফিজিক্যালি একটা উইক, তখন তাকে ফার্স্টে ইয়েলো কার্ড দেয়। তাকে কমপক্ষে 7 দিন টাইম দেয়, ম্যাক্সিমাম 21 দিন টাইম দেয় আবার অ্যাটেন্ড করার জন্য। গিয়ে তোমার আবার ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, যেটার ভিডিও দেখলাম, ওগুলো আবার দিতে হয়। আমি প্রথমবার ইয়েলো কার্ড পেয়েছিলাম, তারপরে আরো 3বার ইয়েলো কার্ড পেয়েছি, তারপর 4th বারে গিয়ে আমার গ্রিন কার্ড হয়েছে। সো ইয়েলো থেকে রেড হওয়ার সম্ভাবনাটা 1%, ইয়েলো থেকে গ্রিন হওয়ার সম্ভাবনা 99%। ভাইয়া ল্যাসিক করাইলে কি বোঝা যায় যে ল্যাসিক করাইছে? বোঝা না গেলেও তোমাকে এটা বলতে হবে, আমার নিজের ল্যাসিক করানো, বলতে হবে অ্যাটলিস্ট। এগুলো হাইড করলে পরে বের হইলে তোমার অসুবিধা হবে। মানে এটা হচ্ছে তোমার, মানে মানে তুমি ফ্রড, তোমার ক্যারেক্টারে দাগ পড়ে যাবে। ভাইয়া এয়ার ফোর্সের তো মনে হয় আইএসএসবি তে মেডিকেল হয় না, তাই না? না, সিএমবি তে হয়। সেটা কতদিন পর হয়? পরের দিনই, আইএসএসবি থেকে বের হওয়ার পরের দিন, মানে যেদিন ওয়ার্কিং ডে থাকে আর কি, ওই দিন হবে। তারপরে না, এখানে যে গ্রুপ টাস্ক গুলো যে হচ্ছে, এখানে তো প্রথমে তো আর মানে কমান টাস্ক না, সবাই সবার মতামত দিয়ে তো মানে টাস্কটা কমপ্লিট করবে না। কমান্ড টাস্ক প্রথম জন হচ্ছে হাত তুলবে, তাকে জিডিও চুজ করবে, এরপরে সিরিয়াল ওয়াইজ হইতে মানে থাকবে তোমার চেস নাম্বার অনুযায়ী। আমি কমান টাস্কের কথা বলছি না, যেটা যে মানে শুধু গ্রুপ টাস্ক যেটা হয় পিজিটি বা এরকম। হ্যাঁ, ওটা নিজের মতো, যে যেভাবে পারে পার্টিসিপেট করবে ওভাবে। বাট এখানে তো এরকম সবাই তো এরকম এলোমেলো ভাবে পার্টিসিপেট করতে হয় না না। তো সেই ক্ষেত্রে আমি যদি মানে কোনো কমেন্ট না করি, জাস্ট মানে কোনো কিছু না বলে চুপ হয়ে থাকি, তাহলে কি কোনো সমস্যা এখন হবে? কার্ডটা কি ওরা যা তুমি বলে তাই কি করি। একা পাবা নাকি সবাইকে নিয়ে পাবা? না মানে সেটা তো অবশ্যই নিজের এটা। তুমি যেহেতু কার্ডটা একা পাবা, তাই তোমাকে পার্টিসিপেট করতে হবে, তোমার পার্টিসিপেশন ভিজিবল রাখতে হবে, ঠিক আছে? জি জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? বাই দ্য ওয়ে, এই কার্ড যে দুটো দেখতে পারতেছো, এই দুইটি আমার। একটা হচ্ছে 22 আলফা ব্যাচ, আর একটা হচ্ছে 24 আলফা। আমি আপিল মেডিকেলে আনফিট, যে মেডিকেল প্রসেস তোমাদেরকে বললাম, এই কারণে একাডেমি জয়েন করা হয় নাই। তো আমার হচ্ছে বেকার নিভাস। এখন বেকার নিভাস কি, একটু গুগল করে নিও, তাহলে বেটার হয়, কারণ আমি গত 3 বছর ধরে এক্সপ্লেন করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আগার কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। না, এটা